সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের যে ক্লাসটা করাতে চলেছি ক্লাস 9-এর দ্রবণের চ্যাপ্টার, ঠিক আছে? দ্রবণ বা সলিউশন। দেখো, তোমাদের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলে নিই, অনেক স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্টও আমি দেখি যে ভৌতবিজ্ঞানটাকে, মানে ভালো ভালো বলতে কি, এভারেজ স্টুডেন্টরা অনেকে ভৌতবিজ্ঞানটাকে খুব ভয় পায়। তাদের ধরো মার্কসটা ভালো ওঠে না। তো তোমাদের মার্কস না ওঠার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, যে টপিকটা ধরো একবার বইটা পড়লে বা একটা চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টারটা পড়ার পর তোমরা রিভিশনটা কম দাও। এই রিভিশনটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে দেওয়ার দরকার। প্রথমত রিভিশন বেশি করে দিতে হবে, আর দ্বিতীয়ত বুঝে পড়তে হবে। ভৌতবিজ্ঞানে মার্কস যদি বেশি তুলতে চাও, তোমরা কিন্তু ভৌতবিজ্ঞানে 100-তে 100 তুলতে পারো। ভৌতবিজ্ঞানে 100-তে 100 তোলা কিন্তু, মানে যদি ভালো করে ট্রাই করো অবশ্যই তুলতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের বারবার করে রিভিশন দিতে হবে, আর দ্বিতীয়ত বুঝে পড়তে হবে, ঠিক আছে? বুঝে যদি পড়ো, দেখবে তোমরা অনেক প্রশ্ন, যে কোনো রকম প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন, তোমরা কিন্তু সেখান থেকে সেগুলোকে করে আসতে পারবে। এবার দেখো, আজকের যে চ্যাপ্টারটা তোমাদের করাবো, আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ একদম প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড, এখানে কিছু কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো সম্পর্কেও তোমাদেরকে সেগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু সলভ করতে পারবে, ঠিক আছে? চলো। আচ্ছা, দ্রবণ মানে কি? দেখো, দ্রবণ সমান দেওয়া আছে দ্রাবক প্লাস দ্রাব মিলে বলছে দ্রবণ। তো দ্রাবক কি, দ্রাবক কি, মোটামুটি দেখো এখানে একটা আমরা সলিউশন করেছি, অর্থাৎ দ্রবণ দেখা যাচ্ছে। এখানে কিসের কিসের দ্রবণ? ধরো এখানে এই যে তুতে দেওয়া আছে, তুতের যে ক্রিস্টাল, সে তুতে দেওয়া আছে এবং তার সাথে জল দেওয়া আছে। তাহলে জল আর তুতে মিলে একটা দ্রবণ তৈরি করা হলো। আমরা যদি বলি, ধরো একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে ধরো আমি চিনি দিলাম, ঠিক আছে? চিনি দিলাম আর হচ্ছে জল দিলাম। তাহলে চিনি আর জল দিয়ে ধরো আমি একটা শরবত তৈরি করলাম। তাহলে এই যে পাত্রের মধ্যে আমি চিনি দিলাম আর জল থাকছে, এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে কি থাকছে? জলটা থাকছে। তাহলে যেটা বেশি থাকে সেটাকে নর্মালি আমরা দ্রাবক বলি, আর যেটা কম পরিমাণে থাকছে, অর্থাৎ চিনিটা যে আমরা গুললাম, তো চিনিটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে? তো নামের মধ্যে বুঝতে পারছো যে দ্রাবকে দেখো তিনটে, মোটামুটি 1 2 3 তিনটে কি বলে অক্ষর আছে, আর এখানে দ্রাবতে ধরো দুটো অক্ষর আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ধরো যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাব। এটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে দ্রাব আর দ্রাবক মিলে হচ্ছে আমাদের দ্রবণ। এবার এখানে কি বলছে দেখো, এর আরো ডেফিনেশনগুলো আরো মানে এর ভেতরে আমরা ঢুকবো। ফার্স্ট একদম বেসিক দিয়ে বলছি আর কি। দ্রাবক এবং দ্রাবের সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। তাহলে এই যে দ্রাবক এবং দ্রাবক, তাহলে দ্রাবক কাকে বলছি? দ্রাবক হচ্ছে জল, আর দ্রাব হচ্ছে এখানের ক্ষেত্রে চিনি, ঠিক আছে? তো এদের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ। দেখো এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এই যে সমসত্ব। এই সমসত্ব মানেটা কি? সমসত্ব মানেটা কি? খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, অনেকে বোঝে না এটা, কিন্তু বোঝার দরকার। দেখো, আমরা যদি দেখি যে ধরো এখানে আমরা যে সলিউশনটা করলাম, এখানে যে দ্রবণটা আমাদের আছে, এখানে কি কি আছে? চিনি আর জল আছে। এখন তুমি যদি চামচ নিয়ে এই পোর্শন থেকে কিছুটা শরবত তুলে নাও, বা তুমি যদি এখান থেকে কিছুটা শরবত তুলে নাও, বা এই জায়গা থেকে যদি কিছুটা শরবত তুলে নাও, তাহলে শরবতের সমস্ত জায়গায় কি হবে? সমস্ত জায়গায় এই যে চিনি আর হলো জল, চিনি এবং জল, এদের যে রেশিওটা, অনুপাতটা, এখানে যত থাকবে এখানেও তত থাকবে, এখানেও তত থাকবে। তার মানে সব জায়গায় সমান পরিমাণে আমরা চিনি জলের যে মিশ্রণটা, সেটা সব জায়গায় সমানভাবে পাবো, সমান অনুপাতে পাবো, ঠিক আছে? এটাকেই আমরা বলবো সমসত্ব। তাহলে এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। সমসত্ব মানে হচ্ছে এই দ্রবণের সমস্ত জায়গা থেকেই আমরা সমান অনুপাতে এই দ্রাব এবং দ্রাবকটাকে পাবো। চলো, বা বলতে গেলে যে সব জায়গায় আমরা মানে এর যে মিষ্টতা, সেটা সব জায়গায় সমান পাবো, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে নিই না কেন, সমান আমরা মিষ্টতা পাবো। এবার দেখো, দ্রবণের যে সংজ্ঞা এখানে দেওয়া আছে, দ্রবণের সংজ্ঞা এখানে কি বলছে একটু দেখে নিই আমরা। বলছে যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ মিশ্রণ যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায়, তাকে দ্রবণ বলা হয়। দেখো, আমি এগুলো কেন তোমাদের আলোচনা করছি, কারণ এখানে এমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের বোঝার দরকার। তোমরা তো ধরো সংজ্ঞা মানে মুখস্থ করে ফেললে, কিন্তু আমাদের কিন্তু একটু বুঝে পড়তে হবে। প্রথমত দুই বলছে, দ্রবণ কি বলছে? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। দেখো,
দু রকম মানে দুটো উপাদান দিলে বা তার বেশি উপাদান থাকতে পারে। আমি বললাম যে জল দিলাম, জলের সাথে চিনি দিলাম, আবার লবণও দিলাম, তাই না? তাহলে দুইয়ের অধিকও থাকতে পারে। তাহলে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, সমসত্ব মানে বলেছি যে সব জায়গায় সমান অনুপাতে দ্রাবকগুলো থাকবে। আচ্ছা, মিশ্রণ যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ, যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ, আপেক্ষিক পরিমাণ কেন বলছি আমি, একটি নির্দিষ্ট সীমার মধ্যে, এটা কেন বলছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এটাও আমাদের জানতে হবে, পরিবর্তন করা যায় তাকে দ্রবণ বলা হয়। দেখো আমরা যখন আমি বলছি যে আমি একটা এরকম একটা পাত্রের মধ্যে আমি যে চিনিটা ধরো গুলবো, এবার চিনিটা আমি দিচ্ছি, ঢালছি, ঢালতে ঢালতে একটা সময় কি হবে, চিনিটা দেখা যাবে আর গুলছে না, ঠিক আছে, চিনিটা আর গুলছে না। তারপরে কি হচ্ছে, চিনিগুলো সব থিতিয়ে পড়ে যাচ্ছে। থিতিয়ে পড়ে যাওয়া মানে কি, সেখানে কি আর দ্রবণ তৈরি হচ্ছে না? সেটা তো আর দ্রবণ হচ্ছে না, না। তার মানে তার মানে কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা হয়। এর জন্য এই কথাটা বলছি যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায় তাকে বলা হচ্ছে দ্রবণ। আর আপেক্ষিক পরিমাণ মানে কি, আপেক্ষিক পরিমাণ মানে হচ্ছে মানে আমরা সব দ্রবণের জন্য কি সেম পরিমাণে দ্রাবক অ্যাড করব? মানে দ্রবণের মধ্যে ধরো আমরা সেম পরিমাণ কি দ্রাবক অ্যাড করব? এখন যদি জলের পরিমাণ বেশি সেক্ষেত্রে আমরা আলাদা পরিমাণে চিনি দেব, জলের পরিমাণ কম নিলে আলাদা পরিমাণে চিনি দেব, সেটাই হচ্ছে আপেক্ষিক পরিমাণ, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি কি আসলো এখানে, দুই বা তার বেশি পদার্থের সমসত্ব মিশ্রণ, দুই বা তার বেশি পদার্থের কি মিশ্রণ, সমসত্ব মিশ্রণ, যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ, যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ মানে নির্দিষ্ট একটা পরিমাণ আর কি, একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়, একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে আমরা বলবো দ্রবণ। নেক্সট দেখো, এবার বলছি যে দ্রাবক। তাহলে দ্রাবক আমরা অলরেডি বলেছি যেটা দ্রবণের বেশি পরিমাণে থাকে, যেমন জলটা, তাই না। দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সাধারণত বেশি থাকে, যার পরিমাণটা সাধারণত কিনা বেশি থাকে, অর্থাৎ যে পদার্থটি অন্য পদার্থকে দ্রবীভূত করে, যে পদার্থটা কি করে, অন্য পদার্থকে দ্রবীভূত করে, তাই না। চিনিকে কে দ্রবীভূত করছে, জলটা দ্রবীভূত করছে, তার মানে জল কি, জল হচ্ছে দ্রাবক। আচ্ছা, এবং যে উপাদান ও দ্রবণের ভৌত অবস্থা একই থাকে, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট টার্ম দিয়েছে, যে যে উপাদান ও দ্রবণের মধ্যে ভৌত অবস্থা একই থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক। আমরা জানি যে দ্রবণ সমান কি, দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক, তাই তো, দ্রাব প্লাস দ্রাবক। এখন আমরা যদি বলি যে দ্রবণটা কি ছিল, লিকুইড, শরবত তৈরি করছি, দ্রবণটা কি লিকুইড, তরল। আচ্ছা, দ্রাবকটা কি কঠিন, কিন্তু দ্রাবকটা কি, দ্রাবক তো জল, তাহলে সেটাও কি তরল। তাহলে এই যে দ্রবণের যে ভৌত অবস্থা এবং দ্রাবকের যে ভৌত অবস্থা, দুটোই কি, দুটোই একই, দুটোই তরল, তাই না। তাহলে আমাদের বলছে যে উপাদান ও দ্রবণের ভৌত অবস্থা একই থাকে তাকে আমরা দ্রাবক বলছি। চলো নেক্সট, এবার আসছি দ্রাবক। দ্রাবক কাকে বলছে, দ্রাবক মানে হচ্ছে দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম থাকে, তার মানে যেটা পরিমাণে কিনা কম থাকে, এবং যে উপাদান দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে, কার মধ্যে দ্রবীভূত হয়ে, দ্রাবকের মধ্যে, জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, তাই না। তাহলে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে দ্রাবক। নেক্সট দেখো, এবার দ্রবণের যদি আমরা দেখি প্রকারভেদ, তো দ্রবণ কিন্তু অনেক রকমের হয়, যেমন প্রকৃত দ্রবণ। তো প্রকৃত দ্রবণ বা সেটাকে ট্রু সলিউশন বলা হয়। ইংলিশ টার্মগুলো আমি রেখে দিয়েছি, যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়বে, বেঙ্গলি ক্ষেত্রে অনেকেই ইংলিশে পড়ে, তো সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। তাহলে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন কাকে বলে, দেখো, যদি কোনো দ্রাবককে, এটা অ্যাকচুয়াল দ্রাবকে বলতে দ্রাবককে আমরা লিখতে পারি দ্রাবক, তারপরে ধরো কে, দ্রাবককে উপযুক্ত একটি দ্রাব যোগ করার ফলে দ্রাবের কণাগুলি 10⁻⁸ সেন্টিমিটার কিংবা আরও ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণা ভিত্তিক বিভাজিত হয়ে যায় এবং দ্রাবকের সঙ্গে ওতপ্রোতভাবে মিশ্রিত হয়ে একটি স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ তৈরি করে, তাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ। বুঝিয়ে বলছি, যদি কোনো দ্রাবকে
যদি কোনো দ্রাবককে উপযুক্ত একটি দ্রাব্য যোগ করা হয়, কোনো একটা দ্রাবক রয়েছে, মানে জল আছে ধরো, তার মধ্যে উপযুক্ত পরিমাণে আমি যদি দ্রাব্য অর্থাৎ চিনি মেশাই, দ্রাব্য যোগ করার ফলে দ্রাবের কণাগুলি মানে কি, চিনিগুলো দেখো, চিনিগুলো তো প্রথমে বড় বড় দানা থাকে, কিন্তু সেটা যখন গুলে যায় তাহলে সেগুলো কিন্তু ছোট 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 ক্ষুদ্র দানাতে পরিণত হয়, এটা মাথায় রাখবে। এবং সেই যে কণাগুলো তৈরি হচ্ছে, দ্রাবের কণাগুলো, সেগুলো 10⁻⁻8 সেন্টিমিটার কিংবা তার থেকে ছোট হতে হবে, মানে ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণাভিত্তিক বিভাজিত হয়ে যায়। তার মানে এই যে চিনিটা গুলে যাচ্ছে, গুলে গিয়ে যে চিনির যে অণুগুলো সেগুলো যে ছোট হয়ে যাচ্ছে, সেই অণুটা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কত হওয়া দরকার, সেই যে দানাগুলো যে ভেঙে যাচ্ছে, সেগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে, সেগুলো 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকেও কম, এত সেন্টিমিটার বা তার থেকেও কি কম ব্যাস বিশিষ্ট হতে হবে সেই কণাগুলো। আচ্ছা, বিভাজিত হয়ে যায় এবং দ্রাবকের সঙ্গে কি হয়, ওতপ্রোতভাবে মিশ্রিত হয়ে যায়, তাই না, একই সাথে দুটো মিশে যায়, মিশে গিয়ে এখানে দেখো স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ, মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম, গঠন করে। স্বচ্ছ মানে কি, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যে লিকুইডটা তৈরি হবে, মানে যে উপাদানটা তৈরি হবে, মিশ্রণটা তৈরি হবে বা দ্রবণটা তৈরি হবে, দ্রবণ, সেটা কি হবে, স্বচ্ছ, পরিষ্কার, স্বচ্ছ হবে সেটা। দ্বিতীয়ত বলছে সমসত্ব। সমসত্ব মানে আমি বলেছি, তার যে কোনো জায়গা থেকে আমরা যদি তুলে নিই, দ্রাব এবং দ্রাবকের যে রেশিও, অনুপাত, সেটা কিন্তু সমান হবে। তৃতীয়ত বলছে স্থায়ী মিশ্রণ গঠন করবে। স্থায়ী মিশ্রণ মানে কি, আচ্ছা ধরো আমি শরবত বানালাম চিনি আর জল দিয়ে, এবার আমি এটাকে কি করলাম, দুদিন রেখে দিলাম। আচ্ছা, দুদিন রেখে দেওয়ার পর আমার কি কখনো দেখবে নিচে কি ওই আলাদা করে চিনি পড়ে থাকবে, বা মিশ্রণটা কি আলাদা হয়ে যাবে, চিনি আলাদা হয়ে গেল, জল আলাদা হয়ে গেল, সেটা তো হবে না। তার মানে সেই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেটা একটা স্থায়ী মিশ্রণ গঠন করবে, ঠিক আছে, সেটা একটা স্থায়ী মিশ্রণ গঠন করবে। তবে এই মিশ্রণকে আমরা বলবো প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। এক্সাম্পল কি, জলের মধ্যে চিনি, বা জলের মধ্যে যদি আমরা তুতে দিয়ে দিই, জলের মধ্যে তুতে, তারপরে ধরো খাদ্য লবণ ইত্যাদির দ্রবীভবনে যে সমসত্ব স্বচ্ছ মিশ্রণ উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে প্রকৃত দ্রবণের উদাহরণ। কি কি বলছে, জলের মধ্যে চিনি, বা ধরো জলের মধ্যে তুতে দিয়ে দিলে, ঠিক আছে, যেটা আমরা নীল বলছিলাম আর কি, বা লবণ দিয়ে দিলে, জলের মধ্যে লবণ মেশালে, এগুলো সবগুলো হচ্ছে প্রকৃত দ্রবণের উদাহরণ। নেক্সট দেখো, এবার বলছে যে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি। এখন এই যে প্রকৃত দ্রবণ আমরা পড়লাম, এর বৈশিষ্ট্যগুলো কি কি একটু জেনে নিই, এক একটা পয়েন্ট করে আমরা দেখে নিই। বলছে যে দ্রবণে উপস্থিত দ্রাবের কণাগুলির আকার নিতান্তই ক্ষুদ্র হওয়ায়, অর্থাৎ ব্যাস এদের 10⁻⁻8 হয় সেন্টিমিটার, এগুলিকে খালি চোখে এমনকি আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যায় না। দ্রাবের কণাগুলি 10⁻⁻8 বা তার থেকে কম হয়, এত ছোট ছোট যে সেগুলোকে খালি চোখ তো বাদই দিলাম, তার সাথে আলট্রা মাইক্রোস্কোপের সাহায্য কিন্তু আমরা দেখতে পারবো না। বোঝা গেল? তোমাদের আরেকটা কথা বলে নিই, 10⁻⁻8 সেন্টিমিটার, এটা যে আমরা লিখলাম, ঠিক আছে, 10⁻⁻8 সেন্টিমিটার, দেখো 10⁻⁻8 সেন্টিমিটার, এর থেকে ক্ষুদ্রতম কত হতে পারে, এর থেকে ক্ষুদ্রতম বলো, 10⁻⁻7 হবে নাকি 10⁻⁻9 হবে, কোন সেন্টিমিটারটা ছোট হবে এর থেকে, গেস করো। এটা অবশ্যই, এটা দেখো ছোট হবে, এটা কিন্তু বড় হবে, ঠিক আছে, মাইনাসে সবসময় পাওয়ার যদি মাইনাসে থাকে তার মানে সেটা বড়, মানে হচ্ছে সেটা ছোট, ঠিক আছে, ছোট। তাহলে 10⁻⁻8 থেকে আরো ছোট মানে 10⁻⁻9 হতে পারে, 10⁻⁻10 হতে পারে, তাহলে এটা আরো ছোট হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে বলছি যে দ্রবণে উপস্থিত যে দ্রাবকণাগুলো আছে, সেই দ্রাবকণাগুলো কি হবে, একদম যে ক্ষুদ্রতম হবে, এতই ক্ষুদ্রতম হয় যে 10⁻⁻8 বা তার থেকে ছোট, যেগুলো আমরা খালি চোখে তো দেখতে পাই না এবং আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও আমরা দেখতে পাবো না। 2 নম্বর পয়েন্ট, দ্রাবের কণাগুলির ফিল্টার পেপার এমনকি পার্চমেন্ট পেপারের সূক্ষ্ম রন্ধ্র দিয়ে সহজেই বেরোতে পারে। দেখো, এই যে ফিল্টার পেপার রয়েছে, সেই ফিল্টার পেপারে কি হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র
সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এবার তাদের থেকেও কি হচ্ছে, এই প্রকৃত দ্রবণের যে কণাগুলো সেগুলো তার থেকেও ক্ষুদ্র, তার মানে সহজে গলে যাবে। ফিল্টার পেপার তো ঠিক আছে, কিন্তু পার্চমেন্ট কাগজের যে ছিদ্রগুলো থাকে সেগুলো আরও অনেক বেশি, মানে এর থেকে অনেক বেশি ছোট ছোট ছিদ্র থাকে, তো সেগুলো দিয়েও সহজে বলছে বেরোতে পারে। ঠিক আছে, পার্চমেন্টের পেপারের সূক্ষ্ম রন্ধ্র দিয়েও কিন্তু বেরিয়ে যেতে পারে এই প্রকৃত দ্রবণ। নেক্সট দেখো, দ্রাবের কণাগুলি অণু বা আয়নসমূহ বলছে দ্রাবকের অণুসমূহের আন্তরাণবিক স্থানে প্রবেশ করায় সমসত্ব মিশ্রণ তৈরি করে। অলরেডি আমরা পড়েছি যে এরা কিনা সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাই তো, সমসত্ব মিশ্রণ তৈরি করে। তো সমসত্ব মিশ্রণ মানেও তোমাদের বলেছি। তাহলে কি হয়, এই যে দ্রাবক রয়েছে, দ্রাবকের মধ্যে দ্রাব অণুগুলো সেগুলোর বলছে যে এই যে আন্তরাণবিক স্থানে এরা প্রবেশ করে। এদের যে অণুগুলো আছে, দ্রাবের যে অণুগুলো আছে সেগুলো দ্রাবকের আন্তরাণবিক কি বলেছে স্থানে প্রবেশ করে এবং সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। নেক্সট দেখো 4 নম্বর পয়েন্ট, দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও দ্রাবের কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না। ঠিক আছে, বলছে দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও দ্রাবের কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না। আমি বলেছি আমি শরবত করলাম, তারপরে কি এটা থিতিয়ে পড়বে? না, পুরোপুরি গুলিয়ে নেওয়ার পর আমি যদি রেখে দিই তাহলে সেটা কিন্তু থিতিয়ে পড়বে না। প্রকৃত দ্রবণ বর্ণযুক্ত বা বর্ণহীন হতে পারে, এটা বর্ণযুক্ত হতে পারে আবার বর্ণহীন হতে পারে। চলো নেক্সট, এবার বলছি যে কোলয়েডীয় দ্রবণ। তাহলে আমরা পড়ে নিলাম প্রথমত যে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, এবার হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণ কি? যখন একটি পদার্থ কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে, অপর একটি পদার্থের মধ্যে, তো অপর একটি পদার্থের মধ্যে সেই পদার্থটা কঠিন তরল গ্যাসীয় হতে পারে, 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে একটি অসমসত্ব কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, সেটাকে আমরা বলবো কোলয়েডীয় দ্রবণ। তাহলে যখন কোনো একটা পদার্থ অপর একটি পদার্থের মধ্যে, একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে, ঠিক আছে, 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত হয়। বুঝতে পারছো? আমরা ট্রু সলিউশনের ক্ষেত্রে ব্যাসগুলো কত দেখলাম? 10⁻⁸ বা তার কম, -8 বা তার কি কম। কিন্তু কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে 10⁻⁻ রেঞ্জটা বলেই দিচ্ছে যে 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস হবে। ঠিক আছে, 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস হবে। গেল এটা। এবার দেখো, তো তার মধ্যে কণারূপে বিস্তৃত থেকে একটি অস্বচ্ছ, তার মানে কোলয়েডীয় দ্রবণ যে তৈরি হবে সেটা কেমন হবে? অস্বচ্ছ, মানে ঘোলাটে হবে। সেটা অস্বচ্ছ বা ঘোলাটে হবে, স্বচ্ছ হবে না। দ্বিতীয়ত অসমসত্ব মানে তুমি যদি ওর কোথাও থেকে যদি কোনো একটা জায়গা থেকে যদি দ্রবণটা তুলে নাও, তাহলে এই জায়গাটা ধরো, মানে একটা জায়গায় তুমি যে অনুপাত পাবে অন্য জায়গায় দেখা যাচ্ছে তাদের দ্রাবকের অনুপাত আলাদা, তাহলে অসমসত্ব। কিন্তু স্থায়ী মিশ্রণ কেন বলছে? তার মানে এটা কিন্তু থিতিয়ে পড়বে না, তুমি যদি রেখে দাও এটা থিতিয়ে পড়বে না, ওই দ্রবণটা কিন্তু তৈরি হবে, তার মানে ওটা স্থায়ী থাকবে, স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, সেই মিশ্রণকে আমরা বলবো কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, কোলয়েডীয় দ্রবণ। এক্সাম্পল দেখো, দুধ, চা, কফি, ভাতের ফ্যান, স্টার্চ দ্রবণ, আঠা, এগুলো। আমরা যদি বলি যে ধরো আমি ভাতের ফ্যান দিয়ে এক্সাম্পল বলছি, ভাতের ফ্যানের মধ্যে ধরো জলীয় দ্রবণ আছে এবং তার সাথে ধরো স্টার্চ জাতীয় কিছু পদার্থ রয়েছে, তো সেগুলো কি হয়, সেগুলো ধরো কি বলে, দ্রাবকের মধ্যে দ্রাবটা ধরো থাকছে, দ্রাবকের মধ্যে কি হচ্ছে, দ্রাবটা দ্রবীভূত হচ্ছে, এবার দ্রবীভূত হয়ে তো কোলয়েড দ্রবণটা তৈরি করছে, এবং এই যে কোলয়েড দ্রবণটা তুমি বলো এটা কি স্বচ্ছ পরিষ্কার নাকি অস্বচ্ছ? অবশ্যই অস্বচ্ছ, তাই না? ভাতের ফ্যানটা কি স্বচ্ছ, একদিক থেকে আরেক দিকে পুরো দেখা যায় স্পষ্ট? না, অস্বচ্ছ হয়, অসমসত্ব হয়, সব জায়গায় সমানভাবে থাকে না উপাদানগুলো। আর হচ্ছে স্থায়ী হয়, ভাতের ফ্যানটা থেকে যায়, ঠিক আছে, ওটা স্থায়ী একটা দ্রবণ। দেখো এখানে দেখতে পারো কোলয়েডীয় দ্রবণ। এবার
কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট দুটো টার্ম চলে আসে, একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম। ঠিক আছে, বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম, এই দুটো আমাদের জানতে হবে। দেখো, কোলয়েডীয় দ্রবণ দুটি দশা দ্বারা গঠিত, একটা হচ্ছে বিস্তৃত দশা এবং একটা হচ্ছে বিস্তার মাধ্যম। কি বলছে, এক্ষেত্রে যে দশাটি 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে অপর দশা বা মাধ্যমের মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বিস্তৃত দশা বলা হয়। তোমাদের আরো সিম্পলভাবে আমি বলে দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। বিস্তৃত দশা কি? ধরো আমি বলছি যে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো কোনো একটা ধরো আমি লবণ আর কি বলে জল আর চিনির যে দ্রবণ সেটাই বলছি। তাহলে জল আছে, জলটা কি দ্রাবক, আর চিনিটা কি দ্রাবক। যদিও আমাদের কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে এটা দেখা যায়। তো তাহলে সেরকমই বলি, ভাতের ফ্যান, ধরো ভাতের ফ্যানের মধ্যে জলীয় অংশ আছে আর বলি আমি স্টার্চ আছে, ঠিক আছে, স্টার্চটাকে আমি বলছি যে দ্রাবক, আর জলীয় অংশটা সেটাকে বলছি দ্রাবক। ঠিক আছে, এবার দেখো ওই যে স্টার্চের যে উপাদানগুলো আছে সেগুলোর ব্যাসার্ধ কত হবে, 10⁻⁻7 থেকে 10⁻⁵, যেহেতু কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, এবার ওই যে যে দ্রাবকগুলো আছে সেই দ্রাব অণুগুলো কি হবে, ওই দ্রাবকের মধ্যে ছড়িয়ে থাকবে, তো ছড়িয়ে থাকবে। তাহলে এই যে দ্রাব অণুগুলোকে আমরা বলবো দ্রাবকে অ্যাকচুয়াল বিস্তৃত দশা বলা হয়। সংক্ষেপে যদি বলি, দ্রাব যে রয়েছে, দ্রাব দৈর্ঘ্যফলাকার ব, ঠিক আছে, গোলাবে না, দ্রাব, এটাকেই আমরা বলবো বিস্তৃত দশা। আর যেটা দ্রাবক সেটাই অ্যাকচুয়াল হচ্ছে বিস্তার মাধ্যম, সেটাই কিন্তু বিস্তার মাধ্যম। পড়ে দেখো বুঝতে পারবে। যে দশাটি 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কণারূপে অপর দশা বা মাধ্যমের মধ্যে সমভাবে বিস্তৃত থাকে। তাহলে এই যে যেটা বললাম দ্রাব, সেই দ্রাব অণুগুলো যখন অপর দশার মধ্যে বা অপরের মাধ্যমের মধ্যে, মানে জলের মধ্যে, ধরে নাও জলের মধ্যে বিস্তৃত থাকে, এটাকে বলছে বিস্তৃত দশা। তার মানে দ্রাবগুলো যখন ওদের মধ্যে এরকম বিস্তীর্ণভাবে থাকছে, সেটা হচ্ছে বিস্তৃত দশা। আর কি বলছে এখানে, যে মাধ্যমের মধ্যে বিস্তৃত দশার কণাগুলি সমভাবে ছড়িয়ে থাকে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে যে মাধ্যমের মধ্যে, এখানে মাধ্যমটা কি, মাধ্যমটা দ্রাবক, দ্রাবকের মধ্যেই তো সেগুলো মানে ছড়িয়ে থাকছে। তাহলে যে মাধ্যমের মধ্যে বিস্তৃত দশার কণাগুলি সমভাবে ছড়িয়ে পড়ছে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। ঠিক আছে, মাধ্যম বলতে এখানে ওই দ্রাবকের কথাই বলছে। এরপরে আছে কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি। কোলয়েডীয় দ্রবণ আমরা পড়লাম, এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নিই। বলছে যে কোলয়েডীয় দ্রবণ অস্বচ্ছ ও অসমসত্ব প্রকৃতির হয়। কেমন হয়, অস্বচ্ছ এবং অসমসত্ব। দেখো অবশ্যই আমাদের এটা পড়া হয়ে গেছে, অস্বচ্ছ হয় তাই না, আর হচ্ছে অসমসত্ব হয়। 2 নম্বর পয়েন্ট বলছে কোলয়েডীয় কণার যে ব্যাস সেটা 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার হয়। এগুলির আকার প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা বড়, একদমই তাই। প্রকৃত দ্রবণের কণাগুলো কত হয়, 10⁻⁸, মানে অনেক ছোট হয়, তার থেকেও বেশি হয়, তার থেকেও ছোট হয়। আর এর যে কণাগুলো, কোলয়েড কণাগুলোর ব্যাস সেগুলো 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, যেগুলো প্রকৃত দ্রবণের কণা থেকে বড় কিন্তু প্রলম্বনের কণার থেকে ছোট। প্রলম্বন কি সেটা আমরা পরে পড়ছি। প্রলম্বনের ক্ষেত্রে যে কণাগুলো থাকে সেগুলো এই কোলয়েড থেকেও আরো বড় হবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, কণাগুলিকে খালি চোখে দেখা যায় না, গেলেও আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। তাহলে খালি চোখে এগুলো কিন্তু আমরা কণাগুলোকে দেখতে পাবো না, সেগুলো দেখতে গেলে আমাদের আলট্রা মাইক্রোস্কোপ প্রয়োজন হবে। 4 নম্বর পয়েন্ট, কোলয়েডের কণাগুলি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যেতে পারে না। তাই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে কিন্তু এরা যেতে পারে, কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে না। আগেরটা আমরা দেখছিলাম প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দুটোর মধ্যে দিয়ে কিন্তু তারা যেতে পারে। কারণ কি, প্রকৃত দ্রবণের যে যে দ্রাবের যে কণাগুলোর সাইজ সেটা ছোট হয়, তার জন্য দুটোকেই ভেদ করে যেতে পারে, কিন্তু এরা পার্চমেন্ট পেপারকে কিন্তু ভেদ করে যেতে পারে না।
নেক্সট দেখো, বলছে কোলয়েডীয় দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও কোলয়েড কণাগুলি বিস্তার মাধ্যমে ইতস্তত, বিক্ষিপ্ত এবং বিরামহীনভাবে ছুটে বেড়ায়। কণাগুলির এইরূপ বিচরণকে ব্রাউনীয় গতি বলে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ব্রাউনীয় গতি বলতে আমরা কি বুঝি, এবং তার সাথে এটা কোলয়েডের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি বলছে, যে কোলয়েডীয় দ্রবণের মধ্যে যখন আমরা মানে দ্রবণকে যদি স্থিরভাবে রেখে দিই, তাহলেও কি হয়, যে কোলয়েডের যে কণাগুলো আছে সেগুলো কি হয়, ইতস্তত বিক্ষিপ্তভাবে বিরামহীনভাবে ছুটে বেড়ায়। এটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। চলো, এবার বলছে প্রলম্বন। প্রলম্বন বা সাসপেনশন। প্রলম্বন কি বা সাসপেনশন কি, দুটো জিনিস আশা করি তোমাদের প্রকৃত দ্রবণ আর হচ্ছে তোমার কোলয়েডীয় দ্রবণের মধ্যে আর মানে প্রবলেম থাকার কথা নয়। এবার দেখো, একটি পদার্থ সাধারণত কঠিন, অপর একটি পদার্থের সাধারণত তরল এর মধ্যে 10⁻⁴ সেন্টিমিটারের অধিক ব্যাস বিশিষ্ট কণারূপে বিভাজিত হয়ে বিস্তৃত থাকলে যে অস্থায়ী অসমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে বলা হচ্ছে প্রলম্বন। তাহলে বলছে একটি পদার্থ মানে সেটা কঠিন পদার্থ হতে হবে, ঠিক আছে, সাধারণত সেটা কঠিন পদার্থ, অপর একটি পদার্থের মধ্যে, ধরো তরল পদার্থের মধ্যে 10⁻⁴ সেন্টিমিটারের অধিক ব্যাস বিশিষ্ট, তার মানে আস্তে আস্তে কিন্তু ব্যাস বাড়ছে, তাই তো। তো প্রলম্বনের ক্ষেত্রে 10⁻⁴ সেন্টিমিটারের বেশি হতে হবে, 10⁻⁴ সেন্টিমিটারের বেশি হতে হবে কণাগুলোর যে সাইজটা। আচ্ছা, ব্যাস বিশিষ্ট কণারূপে বিভাজিত হয়ে বিস্তৃত থাকলে একটি অস্থায়ী অসমসত্ব, দেখো আগের দুটো আমরা পেলাম স্থায়ী মিশ্রণ তৈরি হচ্ছে, আর এখানে বলছে যে অস্থায়ী। অস্থায়ী কেন বলছে, অস্থায়ী কেন বলছে বলো, কারণ প্রলম্বনের ক্ষেত্রে তোমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, এই যে বালির মিহিদানাকে জলে মেশালে, বালির মিহিদানাকে যদি আমরা জলে মেশাই তাহলে একটা প্রলম্বন দ্রবণ তৈরি হয়, কিন্তু এটাকে যদি আমরা অনেকক্ষণ ধরে স্থির অবস্থায় রেখে দিই তাহলে দেখা যাচ্ছে যে ভারী কণাগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ছে, সূক্ষ্ম কণাগুলো জলের মধ্যে প্রলম্বিত অবস্থায় থাকছে, ঠিক আছে। সাসপেনশন বা ঝুলন্ত অবস্থায় বলতে পারি আমরা, প্রলম্বিত অবস্থায় থাকছে। তাহলে এটা একটা অস্থায়ী দ্রবণ, এটাকে যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দিই আস্তে আস্তে দেখা যাবে সেগুলো সব নিচে থিতিয়ে পড়ছে, ঠিক আছে। তারপরে ধরো কাদা জল, তুমি যদি কাদা জল যদি ধরো গুলে নাও এবং সেটাকে যদি দীর্ঘক্ষণ রেখে দাও, তাহলে কাদা জলের গোলা সেটা হচ্ছে তোমার প্রলম্বন। এবার সেটাকে যদি রেখে দিই আমরা, সেটা কি হবে, আস্তে 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 কাদা জলটা নিচে পড়ে যাবে, উপরে দেখবে পরিষ্কার জল চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা প্রলম্বনের উদাহরণ, ঠিক আছে। তারপরে ধরো আরো একটা আমরা বলতে পারি, যদি চকের যে গুঁড়ো আছে, চক আমরা যে চক দিয়ে বোর্ডে লিখি, সেই চকের গুঁড়ো যদি জলের মধ্যে মেশানো হয় তাহলে সেটাও কিন্তু একটা প্রলম্বনের উদাহরণ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অসমসত্ব, অবশ্যই অসমসত্ব সব জায়গায় আমরা সমানভাবে পাবো না, এটা তো একদমই। আচ্ছা, অস্থায়ী এবং অসমসত্ব মিশ্রণ তৈরি হয় তাকে বলা হচ্ছে প্রলম্বন। এবার চলে আসছি আমরা প্রলম্বনের বৈশিষ্ট্যগুলো কি কি, প্রলম্বনের বৈশিষ্ট্যগুলো কি কি। তোমরা জাস্ট রিল্যাক্স ভাবে ভিডিওগুলো দেখবে, শুনবে ভালো করে কথাগুলো, ঠিক আছে। তোমাদের দেখবে অলরেডি অনেকটাই পড়া এমনি এমনি হয়ে যাবে, ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা পড়া এমনি এমনি হয়ে যাবে, ঠিক আছে। প্রলম্বনের কণাগুলির আকার বড় হওয়ায় কত, 10⁻⁴ থেকে বড়, ব্যাস হবে 10⁻⁴ সেন্টিমিটার থেকে বড় হতে হবে। এগুলি সাধারণত মাইক্রোস্কোপের সাহায্যে এমনকি খালি চোখেও দেখা যায়। তাহলে এদের কণাগুলো সবচেয়ে বড়, তাই না, এগুলো খালি চোখেও দেখা যায়, মানে তোমার মাইক্রোস্কোপে তো দেখা যাবেই, তার সাথে খালি চোখেও দেখা যেতে পারে। নেক্সট দেখো, কণাগুলি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার কোনোটাকেই ভেদ করতে পারে না। ফিল্টার পেপারের সাহায্যে ছেঁকে প্রলম্বন কণাগুলিকে দ্রাবক থেকে পৃথক করা যায়, তাহলে মানে এগুলো কিন্তু অনেকটাই বড় এবং সেগুলোকে ফিল্টার পেপারের সাহায্যে কিন্তু আমরা সেগুলোকে ছেঁকে রাখতে পারবো, ঠিক আছে। পার্চমেন্ট তো ভেদ করবেই না, ও তো দূরের কথা, ফিল্টার পেপারকেও ভেদ করতে পারে না। 3 নম্বর পয়েন্ট বলছে যে প্রলম্বন বলছে যে অস্বচ্ছ এবং অসমসত্ব প্রকৃতির হয়। কেমন হয়, অস্বচ্ছ হয় আর হচ্ছে অসমসত্ব। অবশ্যই অস্বচ্ছ হবে, তাই না, আমরা যদি এক্সাম্পল অলরেডি দিয়েছি, অস্বচ্ছ এবং অসমসত্ব তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো,
দেখো ভৌতবিজ্ঞানের ক্লাস আমি কিন্তু খুব ভালোভাবে করাবো, বলে দিচ্ছি। ভৌতবিজ্ঞানের ক্লাস, ভৌতবিজ্ঞান আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। তো ভৌতবিজ্ঞান বিশেষ করে ফিজিক্স পার্টটা তো আমার খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে তোমাদের ভৌতবিজ্ঞান ক্লাস কিন্তু আমি করাবো। প্রকৃত দ্রবণ, প্রকৃত দ্রবণ কি বলছে? প্রকৃত দ্রবণ, কলোয়েডি দ্রবণ আর হচ্ছে প্রলম্বন অলরেডি আমরা পড়েছি। এই কণাগুলোর ব্যাস কি হয়? প্রকৃত দ্রবণের ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। দেখো লেস দেন ইকুয়াল মানে কি? মানে 10⁻⁸ সেন্টিমিটার হতে পারে, অথবা তার থেকে কি হতে পারে? ছোট হবে। তার থেকে কি হবে? ক্ষুদ্রতম হবে। দেখো এইদিকে আছে তো, এটা কি লেস দেন মানে কি? এইদিকে যেটা থাকবে সেটা ছোট। তাহলে 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকেও ছোট। দ্বিতীয়ত, কলোয়ীয় দ্রবণের কণাগুলোর ব্যাস কত হবে? 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻5 সেন্টিমিটার। এটা রেঞ্জ পুরো দেওয়া আছে। আর প্রলম্বনের ক্ষেত্রে দেখো কণার ব্যাস হবে 10⁻4 থেকে কিন্তু বড়। 10⁻4 বললে কিন্তু হবে না, এই জায়গাটা কিন্তু ঠিক করবে। 10⁻4 সেন্টিমিটার থেকে কি বড় বলেছে, ঠিক আছে, বড় বলেছে। চলো নেক্সট। এইবার চলে আসছি তিনটের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম সেটাই দেখবে এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তিনটের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। প্রথমত, প্রথমটা আছে প্রকৃত দ্রবণ, তারপরে কলোয়েডি দ্রবণ, আর হচ্ছে প্রলম্বন। এক এক করে বৈশিষ্ট্য চলে যাচ্ছে। প্রথম দেখো 1 নম্বর পয়েন্ট, প্রকৃত দ্রবণ হয় সমসত্ব এবং স্বচ্ছ, তাই না? স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, আমরা শরবত খাচ্ছি পরিষ্কার। আর হচ্ছে সমসত্ব, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকবে। আচ্ছা, কলোয়েডি দ্রবণ এটা হচ্ছে অস্বচ্ছ এবং অসমসত্ব। কেমন হবে? অস্বচ্ছ এবং তার সাথে অসমসত্ব, ঠিক আছে, ওকে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট বলছে এই যে প্রলম্বন, সেটাও কিন্তু অস্বচ্ছ এবং অসমসত্ব হবে, অস্বচ্ছ এবং অসমসত্ব হবে। আচ্ছা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। দেখো 2 নম্বর পয়েন্টে এই যে প্রকৃত দ্রবণের ব্যাস কত হবে, এখানে অবশ্যই ব্যাস লিখে নেবে যে প্রকৃত দ্রবণের ব্যাস হবে, মানে দ্রাবের যে ব্যাস, দ্রাবকণার যে ব্যাস, সেগুলো কত হবে? 10⁻8 সেন্টিমিটার বা তার কম। 10⁻8 বা তার কম। আর কলোয়েডের ক্ষেত্রে 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻5 সেন্টিমিটার হবে। আর প্রলম্বনের ক্ষেত্রে 10⁻4 থেকে বেশি হবে। 10⁻4 সেন্টিমিটার থেকে কি হবে? বেশি হবে বা বড় হবে। 3 নম্বর পয়েন্ট দেখো, প্রকৃত দ্রবণকে আমরা কি খালি চোখে দেখতে পাই? একদমই না। মানে এর যে কণাগুলোকে আর কি, সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। কলোয়েড দ্রবণের ক্ষেত্রে কি হয়? খালি চোখে কি দেখতে পাই? না, কলোয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কিন্তু প্রলম্বন ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। 4 নম্বর পয়েন্ট দেখো, বলা হচ্ছে যে কখনোই কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না। একদমই তাই, প্রকৃত দ্রবণ আমরা তো দেখেছি যে থিতিয়ে পড়ে না। আর এটা বলছে যে কলোয়েড দ্রবণের ক্ষেত্রে দেখো উত্তপ্ত করলে বা তড়িৎ বিশ্লেষণে যোগ করলে থিতিয়ে পড়ে। এর একটা শর্ত আছে, এটা কিন্তু নর্মালি থিতিয়ে পড়ে না। কলোয়েড দ্রবণের যে অণুগুলো রয়েছে, ঠিক আছে, দ্রাবকণার যে অণুগুলো রয়েছে, তাহলে সেগুলো কখন থিতিয়ে পড়ে? যদি উত্তপ্ত করা হয় বা সেখানে যদি তড়িৎ বিশ্লেষণ যদি করা সম্ভব হয় আর কি, যেটাতে তড়িৎ বিশ্লেষণ হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু থিতিয়ে পড়বে। আর এটা কি বলছে? অভিকর্ষজ বলের প্রভাবে ধীরে ধীরে থিতিয়ে পড়ে। তুমি যদি এমনি নর্মাল রেখে দাও, দেখবে অভিকর্ষজ টানে ধীরে ধীরে থিতিয়ে পড়বে। 5 নম্বর পয়েন্ট দেখো, টিন্ডাল এফেক্ট দেখা যায় না, দেখা যায়। টিন্ডাল এফেক্ট জিনিসটা কি, এটা সম্পর্কে একটু তোমাদের জানতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব। আমি বলছি একটু পরে, তোমরা দেখো টিন্ডাল এফেক্ট জিনিসটা কি আমি জাস্ট একটুখানি বলি। ধরো তোমরা ঘরের মধ্যে রয়েছো, এবার ঘরের কোনো জায়গা দিয়ে যদি কোনো ছিদ্র থাকে, ধরো গুলগুলি আছে, তারপরে বা যদি কোনো নর্মাল যদি ঘর হয় সেখানে যদি কোনো রকম ছিদ্র থাকে, ওখান দিয়ে কি হয়? সূর্যের আলোটা দেখবে এরকম করে পড়বে, তোমরা দেখবে সেই সূর্যের আলোটাকে আলাদাভাবে দেখতে পাবে। এবং সেটা কেন দেখতে পাচ্ছ? সেখানে ধুলোবালি আছে বলে। ধুলোবালি আছে বলে তোমরা কিন্তু এই রশ্মিটাকে দেখতে পাচ্ছ। এটাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট। আশা করি সবাই দেখেছো। তো টিন্ডাল এফেক্ট কিন্তু এই জিনিসটা কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে। আর কলোয়েড দ্রবণে দেখা যায় এবং প্রলম্বনের ক্ষেত্রেও কিন্তু টিন্ডাল এফেক্টটা দেখতে পাই আমরা। ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি আমরা কি বললাম? ব্রাউনীয় গতি হচ্ছে
মানে দ্রবণের মধ্যে ওই যে উপাদানগুলো সেগুলো যদি ইতস্তত বিক্ষিপ্তভাবে যদি ঘুরে বেড়ায় তাহলে সেটাকে আমরা বলব ব্রাউনীয় গতি। তো ব্রাউনীয় গতি এখানে দেখা যায় না প্রকৃত দ্রবণে, কিন্তু কলোয়েডীয় দ্রবণে দেখা যায় এবং তার সাথে প্রলম্বনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। ঠিক আছে, প্রলম্বনের ক্ষেত্রেও বলছে দেখা যায়। তবে আমি কিছু জায়গায় পেয়েছি যে প্রলম্বনের ক্ষেত্রে নাকি ব্রাউনীয় গতিটা দেখা যায় না। তোমরা এটা নিয়ে গুগল করতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো টিন্ডাল এফেক্ট কি। এক্ষুনি যেটা বলছিলাম যে টিন্ডাল এফেক্ট জিনিসটা কি, দেখো এখানে দেখতে পাচ্ছ যে বড় বড় যদি গাছপালা রয়েছে সেখানে ধরো সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলোটা দেখবে ওই গাছের ফাঁকা দিয়ে এরকম করে পড়বে এবং আমরা সেই আলোটাকে যদি দেখতে পাই, সেই রশ্মিটাকে যদি দেখতে পাই, সেটাকে আমরা টিন্ডাল এফেক্ট বলবো। ঠিক আছে, কোলয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে। কি করে? কোলয়েড কণাগুলো এই যে রশ্মিটা, সেই রশ্মিটাকে কি করে? বিচ্ছুরিত করে। ঠিক আছে, বিচ্ছুরিত করে, ফলে আলোক রশ্মির গতিপথ দৃশ্যমান হয়, আমরা আলোক রশ্মির যে গতিপথ সেটাকে দেখতে পাই। একে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, তো তোমাদের দ্রবণের এই পোর্শনটার মানে আমি এইটুখানি জাস্ট করিয়েছি, বাকি পোর্শনগুলো এক এক করে আমি করাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর সবার কাছে একটাই কথা বলবো, তোমরা একটু ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমাদের যত বেশি তোমাদের অ্যাক্টিভিটি থাকবে তত কিন্তু বেশি ক্লাস আসবে। ঠিক আছে, দেখো তোমাদের কাছে আমার একটাই জিনিস, তোমাদের জন্যই কিন্তু আমি বোর্ড এনেছি, তোমাদের জন্য সব কিছু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে এটাই সাপোর্ট তো চাই। আর তোমরা ক্লাসগুলো করতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।